আসসালামু আলাইকুম। আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন, এই ফোনটার মডেল হচ্ছে IT5617। তো এই ফোনটা কাস্টমার নিয়ে আসছে আমার কাছে। বলতেছে এটা নাকি সোলারের ব্যাটারির তার ২ টা ব্যাটারি কানেক্টরে লাগাইছিল, তারপর এই অবস্থা। তো দেখতে পাচ্ছেন ব্যাটারি কানেক্টরে যখন আমি পাওয়ার সাপ্লাই লাগাচ্ছি, তারপরে ১৯ রিডিং এসে দাঁড়িয়ে থাকছে। তার মানে ফুল শট না, হাফ শট। তো এই সমস্যাটা আমি আজকে দেখাবো পুরোপুরি যে কিভাবে এই সমস্যাটা ফাইন্ড আউট করতে হয় এবং কিভাবে ফুল রিপেয়ার করতে হয়। তো কাস্টমারকে আমি আগেই বলে নিয়েছি যে যদি ফোনের ক্যাপাসিটর বা অন্য কোনো শর্ট হয়ে থাকে, অর্থাৎ আইসি যদি চেঞ্জ করা লাগে তাহলে ৩০০ টাকা লাগবে, আর যদি আইসি চেঞ্জ না করা লাগে তাহলে ২০০ টাকা দিলেই হবে। বলছে যদি আইসি চেঞ্জ করা লাগে তাহলে ৩০০ই দিবে, আর যদি আইসি চেঞ্জ করা না লাগে তাহলে ১৫০ দিবে। তো এই চুক্তিতেই আমি ফোনটা করলাম। তো খোলার পর আমি প্রথমে দোয়া থেরাপি দিলাম ব্যাটারি কানেক্টরের আশেপাশে, কারণ বেশিরভাগ শর্ট আসে ডায়োড থেকে এবং ক্যাপাসিটর থেকে। তো এখানে কোনো শর্ট পেলাম না আমি। তারপর দেখতে পাচ্ছেন এখন আমি স্টিল প্যানেলটা খুলবো, খোলার পর ওইখানে দোয়া থেরাপি দিয়ে দেখবো যে কোথায় আসলে এই সমস্যাটা। তো যারা বিগিনার আছেন, নতুন আছেন, যারা আইসি লেভেলের কাজ করেন না বা করতে চাচ্ছেন, তো এই পুরো ভিডিওটি দেখলে আপনারা একটা আইডিয়া নিতে পারবেন বা কোনটার পর কোনটা কাজ করতে হবে বা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারবেন কিপ্যাড ফোনের। তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে আমি ফোনটা সম্পূর্ণ খুলে ফেললাম এবং খোলার পর এখন আমি একটা আইসির উপরে একটু থিনার দিয়ে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি এবং এখানে কোনো জায়গায় ফাঙ্গাস পড়ে আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা সেটাও আমি আই থেরাপি দিয়ে দেখার চেষ্টা করতেছি। তো তো এখানে আমি এখন দোয়া থেরাপি দিয়ে দেখবো যে কোথাও শর্ট দেখা যায় কিনা। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আইসি সহ আইসির আশেপাশে আমি একটু দোয়া দিচ্ছি। দোয়া দেওয়ার পর পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখবো যে কোনো প্রকার শর্ট আছে কিনা বা শর্টটা কোথায়। তো আমি এখন পাওয়ার সাপ্লাই কানেক্টর ২টা ধরবো, একটা পজিটিভ লাইনে এবং একটা নেগেটিভ লাইনে। তো ধরার পর দেখবো যে কোথায় শর্ট বা কোথাও গরম হয় কিনা। তো আমি পাওয়ার সাপ্লাই যখন লাগালাম ব্যাটারিতে, ব্যাটারি কানেক্টরে, তারপর দেখলাম কোথাও গরম হচ্ছে না। কারণ এটা খুব কম কম শর্ট, হাফ শর্ট, ১৯ রিডিং, ১৯-২০ এরকম রিডিং এসে দাঁড়িয়ে থাকে। তো আমি এভাবে হাত দিয়ে অনুভব করতেছি, কোথাও বেশি রকম গরম অনুভূত হচ্ছে না। তো আইসির নিচে যে অপোজিট সাইডে যে আপনার কিপ্যাডের আশেপাশে ক্যাপাসিটর থাকে, ওইখান থেকেও অনেক সময় শর্ট হয়ে যায়। তো ওইখান থেকেও আমি দেখতেছি যে কোথাও শর্ট আছে কিনা। তো যাই হোক, আমি অবশেষে দেখতে পেলাম যে মেইন আইসি, সিপিইউ আইসি ওইটাই গরম হচ্ছে। তো আমার আমার আর বোঝার বাকি রইল না যে এটা সিপিইউ সমস্যা। তো আমি সিপিইউটা এখন উঠিয়ে তারপর একটা নতুন সিপিইউ লাগিয়ে নেব। তো আশা করি এই আইসিটা চেঞ্জ করলে এই ফোনটা অন হবে। তো যারা নতুন অবশ্যই পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে আইসি চেঞ্জ করতে হয়, কিভাবে ফ্লাশ করতে হয়। কারণ একটা ফোনের আইসি চেঞ্জ করার পর অবশ্যই ফ্লাশ করা লাগে। যদি হয়তো সেম মডেলের ক্ষেত্রে লাগে না, কিন্তু যদি আইসি অন্য একটা বোর্ড থেকে, অন্য একটা মডেল থেকে এনে লাগানো হয় তাহলে অবশ্যই ফ্লাশ করতে হবে। তো আমি আইসিটা অলরেডি তুলে ফেললাম। তোলার পর দেখতে পাচ্ছেন আমি এটা ডিসোল্ডারিং ওয়্যার দিয়ে ভালোভাবে ডিসোল্ডার করে নিচ্ছি
প্রতিটা বল ভালোভাবে ডিসোল্ডারিং করে নিতে হবে, যাতে কোনো বল উঁচু হয়ে না থাকে। প্রত্যেকটা বল সমানভাবে থাকতে হবে, কারণ যদি প্রতিটা বল সমানভাবে না থাকে তাহলে পরবর্তীতে আইসিটা লাগানোর পর আইসির বল এদিক সেদিক হয়ে যাবে এবং শর্ট হয়ে যেতে পারে বা অনেক সময় বল মিসিং হয়ে যেতে পারে। তো আমি প্রতিটা বল ভালোভাবে ডিসোল্ডারিং করে নিচ্ছি। এখানে অনেক সময় দেখা যায় যে ডিসোল্ডারিং করার পর এখানে গাম বা এই যে আপনার এই রজনের লেগে থাকে, তারপর এটা উঠতে চায় না, তো সেটাও থিনার দিয়ে ভালোভাবে ক্লিন করতে হবে। তো আর যদি কোনো বল হাইট দেখা যায়, যেমন বলের উপরে কোনো প্রকার ময়লা রয়েছে, তাহলে সেগুলো সোল্ডারিং আয়রন দিয়ে প্রত্যেকটা বল ভালোভাবে পরিষ্কার করতে হবে, যাতে দেখা যায় যে বল ক্লিন আছে। কারণ যদি বলের উপরে কোনো প্রকার ময়লা জমে থাকে তাহলে উপরে যে আইসিটা লাগবে সেই আইসিটা মাদারবোর্ডের যে বলগুলো আছে বলগুলোর সাথে কানেক্ট হবে না। তো দেখতে পারতেছেন যে আমি খুব ভালোভাবে এগুলা ক্লিন করতেছি এবং ভালোভাবে দেখতেছি যে প্রত্যেকটা বল ঠিক আছে কিনা। কারণ অনেক সময় দেখা যায় যে বডির যে লেয়ারগুলা, আইসির বলের যে লেয়ারগুলো সেগুলো ছিঁড়ে যায় বা প্রিন্ট উঠে যায়। যদি বল প্রিন্ট উঠে যায় সেগুলো লাইন টানিয়ে দিতে হবে। তো আমি গত একটা ভিডিওতে হয়তো দেখাইছি যে আইসির বল যদি কোনো সময় মিসিং হয়ে যায়, যেমন আইসির আমার যে গত একটা ভিডিওতে দেখিয়েছি যে একটা ফোনের 4-5টা বাটন কাজ করতো না, তারপর ওইখান থেকে আইসিটা খুললাম, খোলার পর দেখলাম যে আইসির বলের নিচে যে মাদারবোর্ডের প্রিন্ট ওইটা উঠে গেছে এবং আমি তারপর আইসিটা ভালোভাবে রিবোলিং করে ওই আইসির যে বলটার মধ্যে লাইন নেই সে বলটা সরাসরি আইসি থেকে টানিয়ে তারপর মাদারবোর্ডের কিপ্যাডের লাইনে দিয়ে দিছি, তারপর ওইটা কাজ করছে। তো দেখতে পারতেছেন যে আমি অন্য একটা পুরাতন মাদারবোর্ড থেকে যে ফোনটা অন হয় বা আইসিটা বলো সে আইসিটা আমি খুলে নিয়েছি। এখন আমি সেটাকে ভালোভাবে ক্লিন করব। ক্লিন করার পর সেটা রিবোলিং করতে হবে। রিবোলিং করার প্রসেসটুকু আমি দেখাবো সম্পূর্ণ, এবং কীভাবে ফ্লাশ করতে হয়, ফ্লাশ করতে কি লাগে এবং কিভাবে করতে হয় ফ্লাশ। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি অন করে দিবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত। তো আইসি বল পরিষ্কার করার ক্ষেত্রে এখানে আপনি আইসি পেস্ট এবং একটু ফ্লাক্স পেস্ট নিয়ে তারপর ওইটা ভালোভাবে ক্লিন করে নেবেন। আর এখানে খুব বেশি রকম সোল্ডারিং আয়রন বা তাতাল দিয়ে ঘষাঘষি করা যাবে না। তো দেখতে পাচ্ছেন আমি হালকা করে ঘষে তারপর এটা ক্লিন করে নিয়েছি। এখন আমি একটু থিনার দিয়ে তারপর আইসিটা পরিষ্কার করে নেব। তো আমার আইসিটা একবারে পারফেক্টভাবে ক্লিন হয়ে গেছে। তো এখন আমি মাদারবোর্ডে লাগিয়ে নেব। তো সরি, আমি এখন এটা এই রিবোলিং করব। তো দেখতে পাচ্ছেন আমি আইসিটা ভালোভাবে স্টেনসিলে বসিয়ে তারপর আইসির নিচে একটু ট্যাপ দিয়ে নিয়েছি যাতে আইসিটা না নড়ে। তো এখন আমি আইসির উপরে সুন্দর করে আলতো করে পেস্ট দিয়ে নেব, আইসি পেস্ট বসানোর নিয়ম হচ্ছে আপনি যখন একটু পেস্ট নেবেন ওইটা নেওয়ার পর যদি খুব বেশি পরিমাণে যে একটা এই লিকুইড থাকে, ওই লিকুইডটা যদি বেশি পরিমাণে তরল হয় তাহলে ওইটা আপনার
টিস্যু পেপার দিয়ে ওইটা একটু শুকিয়ে নিতে হবে। তারপর আইসির উপরে আলতো করে একবারে আস্তে আস্তে আপনার পেস্টটা বসিয়ে নিতে হবে আইসির উপরে। এমনভাবে আইসির পেস্টটা লাগাতে হবে যাতে আইসির কোনো অংশ বাদ না পড়ে, এবং খুব বেশি চাপ দেওয়া যাবে না। বেশি চাপ দিলে তাহলে আইসিটার উপর বলগুলা হিবিজিবি হয়ে যাবে এবং পরিষ্কারভাবে বলগুলা উঠবে না। তো দেখতে পাচ্ছেন এখন আমি এই আইসিটা এখন হিট দিব। আমি 235 তাপমাত্রায় হিট দিচ্ছি। তো হিট দেওয়ার পর আমি দেখতে পেলাম খুব সুন্দরভাবে বলগুলা উঠে গেছে। তো যাই হোক, এখন আমি খুলবো। খোলার পর দেখাবো যে আইসির বলগুলা সঠিকভাবে উঠছে কিনা। আমি একটু থিনার দিয়ে নিলাম এখানে। তো দেখেন কত সুন্দরভাবে আইসিটা উঠে আসলো সেই স্টেনসিল থেকে। তো এখন আমি আইসিটা ভালোভাবে একটু পরিষ্কার করে নেব। আর দেখবো কোনো বল মিসিং হয়েছে কিনা বা কোনো বল বাদ পড়ছে কিনা। কারণ যদি গুরুত্বপূর্ণ লাইন হয় তাহলে ফোন নাও অন হতে পারে বা কোনো সেকশন কাজ নাও করতে পারে। তো পারফেক্টভাবে রিবলিং করতে হবে বা আইসির ইয়েগুলো কাজ করতে হবে। তাই যাই হোক, আমি সম্পূর্ণ ভাবে এই আইসিটা লাগিয়ে করে নিলাম, রিবলিং করে নিলাম। এখন আমি আইসিটা মাদারবোর্ডে বসাবো। বসানোর আগে মাদারবোর্ডে আমি একটু পেস্ট দিয়ে নেব। পেস্ট দেওয়ার পর ওই পেস্টটা একটু হিট দিয়ে চতুর্দিকে ছড়িয়ে দেব, যাতে খুব বেশি পরিমাণে এই পেস্ট দিলে আবার সমস্যা। উপরে যখন নাকি আপনি আইসিটা বসাতে যাবেন তাহলে হিটের কারণে ওই ভিতরের যে পেস্টটা থাকে তাহলে ওইটার কারণে আপনার আইসিটা নড়ে যাবে এবং এই পানির উপরে দুলবে, এরকম অবস্থা হবে আর কি। তো দেখতে পাচ্ছেন যে আমি একটু পেস্ট দিয়ে তারপর আইসির উপর মাদারবোর্ডের উপর আইসিটা বসিয়ে নিচ্ছি। এখন আমি 280 তাপমাত্রায় এখন আমি হিট দেব। হিটটা খুব আস্তে আস্তে দেব। প্রথমে আস্তে আস্তে দিয়ে হিট দিয়ে তারপর আইসিটা বসিয়ে নেব। যখন নাকি আইসিটা বসে যাবে তারপর আবার আমি হিট দেব। তো আমি বুঝতে পারলাম যে আইসিটা বসে গেছে। তো এখন আমি একটু বেশি করে হিট দিয়ে তারপর আইসিটা একটু নাড়িয়ে দেব, তাহলে সঠিক জায়গায় আইসিটা বসে যাবে। তো আমার আইসিটা অলরেডি বসে গেছে। এখন আমি আবারও একটু পেস্ট নিলাম এবং পেস্ট নিয়ে এখন আইসিটা নাড়িয়ে দিব। তো আমি আইসিটা অলরেডি বসিয়ে নিয়েছি এবং নাড়িয়ে দিয়েছি। তো এখন একটু ওয়েট করব আমরা যে আইসিটা ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। কারণ গরম অবস্থায় যদি আপনি আইসি বসানোর পর যদি গরম অবস্থায় ভোল্টেজ দেন তাহলে ফোনের সমস্যা হবে এবং আইসিটাই সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, আমি একটু ঠান্ডা করে নিলাম, আবারও একটু থিনার দিলাম, থিনার দিয়ে ঠান্ডা করে নিলাম এবং সম্পূর্ণ মাদারবোর্ডটাই ক্লিন করে নিলাম। নেওয়ার পর এখন আমি ফোনটা দেখবো যে কোনো শর্ট আছে কিনা বা ফোনটা অন হয় কিনা। তো আমি প্রথমে মিটার দিয়ে দেখলাম যে শর্ট আছে কিনা। তো দেখলাম যে না, ফোন শর্ট নাই। আগে ভিভেট্রে রেডিং দেখাতো 259 এরকম, কিন্তু একটা ফোনের সাধারণত 400 থেকে 600 রেডিং থাকতে হয় কুল টেস্টে। তো যাই হোক, আমি দেখলাম যে রেডিং ঠিক আছে, 400-র উপরে রয়েছে। তো আমি এখন পাওয়ার সাপ্লাই দিয়ে দেখবো যে ফোনটা ওপেন হয় কিনা। তো আমি পাওয়ার সাপ্লাই লাগালাম এবং ফোনটা পাওয়ার প্রেস করলাম।
তো প্রেস করার সাথে সাথে দেখতেই পারলাম যে ফোনটা অন হয়ে গেছে এবং ডিসপ্লেতে সাদা আসছে। তো ডিসপ্লেটা এখানে সাদা আসার কারণটা হলো আমি যে অন্য একটা ফোন থেকে অন্য একটা মোবাইল থেকে যে আইসিটা এনে লাগিয়েছি সেই আইসিটার ভার্সনে ডিসপ্লেটা আসছে না, সে কারণেই। তো যাই হোক, এখন আমাকে ফ্লাশ করতে হবে। ফ্লাশ করলে সেটা ঠিক হয়ে যাবে। তো দেখতে পারলেন আমি CM2টা লাগিয়ে নিলাম। CM2টা লাগিয়ে নেওয়ার পর আমি আমার যে USB সহ বুট কেবল সেটা লাগিয়ে নেব। লাগানোর পর আমাকে যেটা করতে হবে, কিপ্যাডটা লাগিয়ে নিতে হবে। কিপ্যাডটা কারণ যদি বুট কেবলে অনেক সময় কাজ করে না, তারপর বুট কি ধরতে হয়। তো এটা আইটেল 5617, এই ফোনটার বুট কি হলো মেনু কি, ওইটা প্রেস করে ধরে রাখলেই ধরে USB লাগালেই বুট পেয়ে যাবে। তো আমি এখন CM2 SCR যেটা বিশেষ করে SPD সিপিউর জন্য ওই সফটওয়্যারটা আমি ওপেন দেব, কারণ এই ফোনটার সিপিইউ হচ্ছে SPD 6531E। তো আর যেটা মিডিয়াটেকের ওইটা হচ্ছে 6261D, ওইটার জন্য আবার MTK সফটওয়্যারটা ওপেন করতে হয়। তো আমি SPD সফটওয়্যারটা ওপেন করলাম। তো একটু ওয়েট করেন। তো দেখতে পাচ্ছেন যে আমার CM2 ডঙ্গলটা ওপেন হচ্ছে। তো আমার CM2 এই এসিআর যে সফটওয়্যারটা ওইটা ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমাকে একবার নিচের দিকে সেটা সিলেক্ট করতে হবে এবং আইডেন্টিফাই দিতে হবে। প্রথমে আমি আইডেন্টিফাই দিব। তো মেনু কি প্রেস করে তারপর আমি USB লাগাচ্ছি। তো দেখতে পারলেন USB কানেক্ট পাইছে। তো কানেক্ট পাওয়ার পর আবার ডিসকানেক্ট করে দিলাম। ডিসকানেক্ট করার পর আমি আবার আইডেন্টিফাই দেব, কারণ হয়তো আগে বুট কি ভালোভাবে পাইছিল না, সেজন্য সমস্যা করছিল। তো এখন দেখতে পাচ্ছেন যে আমার বুট কি পেয়ে গেছে এবং আমার যে ফোনটা সেটা আইডেন্টিফাই হচ্ছে। তো আইডেন্টিফাই হওয়ার পর আমি আমার যে সফটওয়্যারটা ফ্ল্যাশ ফার্মওয়্যার ফাইল সেটা আমাকে সিলেক্ট করতে হবে। তো আমি আমার ডেস্কটপে চলে গেলাম। ডেস্কটপ থেকে তারপর আমার যে ফ্ল্যাশ ফাইল ফোল্ডারটা আছে সেটা ওপেন করলাম এবং এখানে দেখতেছি যে আমার যে IT 5617 সে সফটওয়্যারটা কোথায় রয়েছে। তো এখানে যদি আপনার কাছে ওই সফটওয়্যারগুলো না থাকে তাহলে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন। আমার কাছে যথেষ্ট পরিমাণে বাটন ফোনের সফটওয়্যার রয়েছে। আর এছাড়াও আপনি গুগল থেকেও অনেক সময় ফ্রিতে পাওয়া যায় বা ইউটিউব থেকেও পাওয়া যায় ফ্রিতে। তো সে সফটওয়্যারটা সেম ভার্সনের সেম সফটওয়্যারটাই আপনি কালেক্ট করে নেবেন। তো আমার কাছে যেহেতু IT 5617 সফটওয়্যারটা রয়েছে, সেজন্য আমি আমার আমার কম্পিউটারের একটা ড্রাইভ থেকে সিলেক্ট করতেছি। তো আমি আমার ফার্মওয়্যার যে ফাইলটা সেটা পেয়ে গেছি এবং সেখান থেকে আমি সিলেক্ট করে নিছি। তো এখন আমি ওপেন দেব। তো আমি ওপেন দিলাম। এখন আমি ফোনটা খুললাম, ব্যাটারিটা খুলে আবার রাইট ফ্ল্যাশে ক্লিক করলাম। তো রাইট ফ্ল্যাশে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখন আমি ফোনে কানেক্ট করব। তো প্রথম অবস্থায় কানেক্ট হয়নি, কারণ বুট কি ভালোভাবে প্রেস করতে পারিনি। তো আমি আবার এখন দিতেছি। তো আমি এখন
আবার ইউএসবি লাগালাম এবং দেখতে পারতেছেন যে ইউএসবি কানেকশন পেয়ে গেছে এবং ফ্ল্যাশটা রাইট হচ্ছে। তোমরা ফ্ল্যাশটা পুরোপুরি ফ্ল্যাশটা রাইট হওয়ার পর দেখতে থাকুন যে ফোনটা অন হয় কিনা বা ফোনটা পরবর্তীতে সঠিকভাবে সবগুলো কাজ করে কিনা। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার আইসি চেঞ্জ করা নিয়ে এবং ফোনের সমস্যা নিয়ে আরও অনেক ভিডিও রয়েছে, সেগুলো দেখবেন, আশা করি অনেক কাজে লাগবে। তো দেখতে পারতেছেন যে আমি ফ্ল্যাশ সম্পন্ন করে ফেলেছি। এখন ফোনটা আমি অন দিয়ে দেখবো যে ফোনটা অন হয় কিনা। তো হয়তো আমার ব্যাটারিতে চার্জ নেই। যাই হোক, আমি এখন আবার কানেক্ট করে দেখি যে কোনো সমস্যার কারণে হচ্ছে কিনা বা চার্জের কারণে হচ্ছে কিনা। তো যাই হোক, আমি পরবর্তীতে দেখলাম যে না, ফোনে চার্জে নেই, সেজন্য ব্যাটারিতে চার্জ নেই, সেজন্য এরকম সমস্যা করেছিল। তো দেখতে পাচ্ছেন একবারে প্রপারলি চার্জ নিচ্ছে এবং ফোনের যে সঠিক ভার্সনের ডিসপ্লে সেটা চলে আসছে। তো আমি এখন পাওয়ার প্রেস করলাম, প্রেস করার পর দেখাবো যে ফোনের সম্পূর্ণ ঠিক আছে কিনা বা সম্পূর্ণ কিপ্যাড কাজ করে কিনা। তো দেখতে পারলেন যে একবারে ফোনটা আগের মতোই হয়ে গেছে, যেরকম নতুন অবস্থায় ছিল। তো এবং সম্পূর্ণ কিবোর্ডও কাজ করতেছে। তো ধন্যবাদ যারা আমার ভিডিওটি পুরোপুরি দেখেছেন। আশা করি অনেক কিছু জানতে পারলেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।